প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। থাম্বনেইল দেখে অনেকে আঁতকে উঠবেন হয়তোবা, এবং অনেকের আমার উপর খুব রাগ হবে, কারণ আমি কিভাবে বা কোন সাহসে মুক্তিযোদ্ধা ইকুয়ালস জুলাই যোদ্ধা বলছি। কারণ দুটো বিষয় অনেকের কাছে এক না। মুক্তিযুদ্ধ হয়েছিল অনেক বড় ডিমেনশনে, সেটির ব্যাপকতা ছিল অনেক বেশি। মুক্তিযুদ্ধে আমাদের ক্ষয়ক্ষতি, আহত নিহতের সংখ্যা এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ, ধর্ষণ সহ, সেগুলোর ব্যাপকতা অনেক বেশি ছিল। তো তুলনামূলকভাবে আমাদের জুলাই আগস্ট 2024-এর যে গণ অভ্যুত্থান হলো, সেইখানে ক্ষয়ক্ষতির ব্যাপকতা কম ছিল নিশ্চয়ই, মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতির সঙ্গে তুলনা করে। তো তাই অনেকে আটকে উঠবেন যে দুটোকে এক করে দেখবার বিষয় কিনা। ইতিমধ্যে এই আলাপ কিন্তু দেশে আছে, এমন একটি বিতর্ক চলছে অনেকদিন থেকে। 5 আগস্ট পরবর্তী সময় বিতর্কটি শুরু হয়েছে এবং এখনো কিন্তু চলছে এবং আরো বহু দিন ধরে চলবে, অনাগত দিনগুলোতেও চলবে। এটি কিন্তু থামবে না আসলে, কারণ এই কম্পারিজন কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। তো তাই বলছিলাম অনেকের আমার উপর রাগ হবে, কিন্তু প্রিয় দেশবাসী, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু বিষয়টিকে এইভাবেই দেখি। কেন দেখি একটু ব্যাখ্যা দিচ্ছি আমার পক্ষ থেকে। সেলফ ডিফেন্সে কিছু বলতে পারি। আমার মুক্তিযুদ্ধের স্মৃতি মনে নেই। যতটুকু জ্ঞান সেটা বই পুস্তক পড়ে, পত্রিকা পড়ে, এইভাবে আমার জ্ঞানটা হয়েছে থিওরিটিক্যাল পুরোটাই। আমার জন্ম 1969-এর 15ই অক্টোবর। সো আমার মুক্তিযুদ্ধের স্মৃতি মনে থাকবার কোনো কারণ নেই। আর জুলাই যোদ্ধাদের অনেকেরই বাবার বয়স আমার বয়সী, তারা অথবা আমার চাইতে জুনিয়র হবে। তো তাদেরও মনে নেই। জুলাই যোদ্ধা যারা, তাদের বাবাদেরও মুক্তিযুদ্ধের স্মৃতি নেই, তাদের তো থাকবার কোনো কারণই নেই। তো তাই আমাদের সময়ে আমাদের মতো করে বুঝবার জন্যে, আমাদের কাছে বোধগম্য হবার জন্যে বা উদাহরণ হিসেবে থাকবার জন্যে জুলাই যুদ্ধ বা জুলাই অভ্যুত্থান আছে। এবং সেইটি আমি নিজে কিভাবে ফিল করেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এটি একান্তই আমার নিজস্ব অভিজ্ঞতা, অন্য কারোর সঙ্গে নাও মিলতে পারে। এবং এটি কোনো বই পড়ার অভিজ্ঞতা না, কোনো বিশ্লেষক বা বিশেষজ্ঞ আমাকে বলে দেননি, এবং আমার কোনো বিশেষজ্ঞ এই নিজস্ব অভিজ্ঞতা অর্জনের জন্য প্রয়োজনও নেই। 5 আগস্ট 2024 আমি ছিলাম তখন নরসিংদী জেলা শহরে। তো যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, আওয়ামী লীগের চূড়ান্ত পতন হল, তখন সেই নরসিংদীর মানুষেরা, এমন কোনো ঘর নেই, এমন কোনো ফ্ল্যাট নেই, এমন কোনো বাসা নেই যেখান থেকে সব মানুষ, নারী পুরুষ শিশু নির্বিশেষে রাস্তায় বেরিয়ে আসেন। একটি অন্য রকম ব্যাপার ছিল। তো মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে বাঁধ ভাঙা জোয়ার দেখেছি আবেগের। তো আমি তখনই ভাবছিলাম এই মানুষের ভিড়ে যে মুক্তিযুদ্ধ কি এর চেয়ে বড় কিছু ছিল? তখনকার মানুষের আবেগ কি আরো বেশি ছিল? আমি নিজেই উত্তর দিচ্ছিলাম কিভাবে। কারণ আমি যেভাবে সেই জনসমুদ্রের সঙ্গে রিলেট করছিলাম, আমি যা দেখছিলাম অন্য মানুষের মধ্যে, যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, যে উৎকণ্ঠার অবসান, যা কিছু দেখছিলাম, আমি আসলে অন্য কোনো মুক্তিযুদ্ধ নিয়ে ভাবতেই পারিনি। তখন আমার মনে হয়েছে এটিই মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধ সম্ভবত এরকমই হয়। তাই বলছিলাম যে আমার নিজস্ব অভিজ্ঞতা সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমি আমার 12+ ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। আমি তাকে সেই এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম। তো বাবা ছেলেতে বেরিয়েছিলাম। একটা পর্যায়ে এমন হলো, ডিসি রোডে ছিলাম আমরা। নরসিংদী যারা চেনেন তারা জানেন, জেলখানার মোড় থেকে ঢাকা সিলেট হাইওয়ে পাশে জেলখানার মোড়। আপনি যদি জেলখানার মোড় থেকে সোজা চলে যান সামনের দিকে, আপনি সিলেট রোডে রান করলেন, আর যদি ডান দিকে আপনি মোড় নেন তাহলে আপনি ডিসি রোডে ঢুকে পড়লেন। এই জায়গাটিকে অনেকে তরোয়া বলে, অনেকে জেলখানার মোড় বলে, এবং ভিতরের দিকে ডিসি রোড পুরোটাই। কারণ খুব বেশি না, অল্প একটু গেলেই ডিসি এবং এসপির অফিস বা অন্যান্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের অফিস। তো সেই ডিসি রোড এতটাই লোকারণ্য ছিল যে এক পর্যায়ে আমি ছিলাম ভিড়ের মাঝখানে প্রায় বলতে গেলে। তো এক পর্যায়ে একটি ধাক্কা এলো। তো আমার কাছে মনে হলো যে আমিও বাঁচতে পারবো না, আমার ছেলেকেও বাঁচাতে পারবো না। আমরা পায়ের নিচে পড়ে গিয়েছিলাম প্রায় মানুষের। আমি অনেক কষ্ট করে সেদিন নিজেকে এবং নিজের ছেলেকে বাঁচিয়েছিলাম, যেটাকে ইংরেজিতে আমরা স্ট্যাম্পিড বলি, মানে হুড়োহুড়ি। মানুষের একটা হুড়োহুড়ি পড়েছিল, একে অপরের উপর পড়ছিল এইভাবে।
তো আমার কাছে সেটি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, যেটি বলছিলাম আমার একান্ত নিজস্ব অভিজ্ঞতা। আর ব্যাপকতার কথা যদি বলি, হ্যাঁ, ব্যাপকতা কম, ক্ষয়ক্ষতির ব্যাপকতা কম হয়েছে, বাট অন্তত যদি অন্য দিক থেকে যদি চিন্তা করি, 15টি বছর, 15+ ইয়ার্স শেখ হাসিনা আমাদের তিনটি নির্বাচনে ভোট দিতে দেয়নি। আমি নিজে 3টি নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছি। আরো অনেকে বঞ্চিত হয়েছেন, আপনারা ভোট দিতে পারেননি। তো এটি বা কম অপরাধ কি? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। আর অন্যান্য জুলুম নির্যাতনের কথা তো বলেই লাভ নেই। যেই দলটি এখন ক্ষমতায় যাবো করছে, বিএনপি, সেই বিএনপি কে মুসলিম লীগ বানিয়ে দিয়েছিল অল্পের জন্য রক্ষা। বিএনপি had a narrow escape from being another Muslim League. ন্যারো escape ছিল বিএনপির, অল্পের জন্য বেঁচে গিয়েছে। এবং আমারও আফসোস হচ্ছিল, বিভিন্ন সময় আমি বিভিন্ন লোকের সঙ্গে আলাপে বলেছি যে এই দলটিকে, এত বড় একটি দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলটিকে মুসলিম লীগ বানিয়ে দিল শেখ হাসিনা। তাই হয়ে যেত যদি জুলাই অভ্যুত্থান না হয়। বিএনপি জুলাই অভ্যুত্থানকে সেভাবে ধারণ করে না। তারা যতই মুখে লেকচার দিক, তাদের ভেতরের কথা আমরা জেনে গিয়েছি, তারা সেভাবে ধারণ করে না। কিন্তু তাদেরকে কি করে বুঝায় যে জুলাই অভ্যুত্থান না হলে তারা কোনোদিন রাস্তায় আসতে পারত না। যারা এখন বড় বড় কথা বলেন, বিএনপির শো ডাউন করেন, তারা কোনোদিন রাস্তায় আসতে পারত না। তারা অন্ধকারের প্রাণী হয়ে গিয়েছিলেন, তারা বাদুড়ে রূপান্তরিত হয়েছিলেন, রাতের বেলা কখনো বের হওয়া না হলে না। তো যাই হোক, তো আমার কাছে সেই ছিল মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা। তাই আমি লিখেছি মুক্তিযুদ্ধ ইকুয়ালস জুলাই যোদ্ধা। আর জুলাই যোদ্ধারা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু যুদ্ধ করেছিল। আর সেই তরুণ তরুণীদের, যুবক যুবতীদের স্মরণ করিয়ে দেব, তারা একা সেই আন্দোলন করতে পারেনি। আমরা মুরব্বীরাও কিন্তু তাদের সঙ্গে ছিলাম, কখনো সামনে কখনো পেছনে। নানাভাবে আমরা তাদের সাহায্য করেছি। যেই তরুণ তরুণী রাস্তায় বেরিয়েছিলেন হাসিনা বিরোধী আন্দোলনে, হাসিনা খেদাও আন্দোলনে, প্রথমে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়, পরে এক দফা হাসিনা খেদাবার আন্দোলন, সেই বাবা মা কিন্তু আর ঘরে থাকেননি। অনেক বাবা মাই ছেলে মেয়ে যেহেতু রাস্তায় ছিলেন, তাদের ছেলে মেয়েদের দুশ্চিন্তায়, নিরাপত্তা চিন্তায় তারা কিন্তু অনেকেই রাস্তায় বেরিয়ে এসেছিলেন, আমরা দেখেছি। তো তাই এই আন্দোলন সবার, এই আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মহল মনোপোলাইজ করবার চেষ্টা করেছে। এই কথাটি আমি কখনো বলিনি, আজ বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত একটি বিশেষ শ্রেণী এই জুলাই অভ্যুত্থানকে, জুলাই আন্দোলনকে, জুলাই যুদ্ধকে মনোপোলাইজ করবার চেষ্টা করেছে। অর্থাৎ এই আন্দোলন তাদের নিজস্ব, শুধু তারা কয়েকজনই আন্দোলন করেছেন, ত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, আর কেউ কিছু করেনি। অনেক সময় তাদের বক্তব্য, তাদের কথা, তাদের অ্যাটিটিউড থেকে ওটি কিন্তু আমরা ইঙ্গিত পাই। তো এইটি মিথ্যে কথা, অত্যন্ত বাজে কথা। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরাই এই আন্দোলন করেছে তা না। একটি পর্যায়ে আন্দোলনের সঙ্গে পুরো দেশের মানুষ একাত্মতা ঘোষণা করেছিলেন, এক হয়ে গিয়েছিলেন। সবাই আমরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনকারী হয়ে গিয়েছিলাম। আমরা যারা অছাত্র ছিলাম, আমরা ছাত্র বলবো না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না বলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলবো। এবং কিওয়ার্ড হিসেবে কিন্তু দুটোই এস্টাবলিশড কিওয়ার্ড এখন বাংলাদেশে। যারা অনলাইনে কাজ করেন তারা কিওয়ার্ড বুঝেন, বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দুটো কিওয়ার্ড আছে। তো আমরা মুরব্বীরা বৈষম্য বিরোধী আন্দোলনে রিলেট করি, আর সার্বিকভাবে ছাত্রদের সঙ্গে তো ছিলামই আমরা। তো তারা অনেক সময় মনোপোলাইজ করবার চেষ্টা করেছেন, এটি হিতে বিপরীত হয়েছে। এখন যতটা কালিমা লিপ্ত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা আন্দোলনকারীরা কিংবা জুলাই যুদ্ধ কিংবা জুলাই যোদ্ধারা, এটি হতো না যদি তারা এই আন্দোলনকে মনোপোলাইজ করবার চেষ্টা না করতেন একটি শ্রেণী, সবাই না। তো যেই কাজটি আওয়ামী লীগ করেছিল, শেখ হাসিনা করেছিলেন, এবং সেটি শেখ মুজিবের আমল থেকে শুরু হয়েছিল। স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, আমাদের সবকিছুকে, সব অর্জনকে মনোপোলাইজ করা, যে সবকিছু আওয়ামী লীগের। কাহিনী, চিত্রনাট্য, যা কিছু আছে, পরিচালনা, পরিবেশনা, প্রযোজনা, সবকিছু আওয়ামী লীগের। বিষয়টি এরকম ছিল না, বিশাল ভুল ছিল সেটি। সেই ভুল শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছিল। তাই সে এক সময়ের বাংলাদেশিদের অভিসংবাদিত নেতা, বাংলার অভিসংবাদিত নেতা, মহান নেতা, এক সময়ের ৭১ পূর্ববর্তী সময়ের সেই মহান নেতা অনেকের কাছে ঘৃণিত একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, শুধু এই মনোপোলাইজ করতে যাওয়ার কারণে, সবকিছুকে কুক্ষিগত করতে যাওয়ার কারণে। এটি কিন্তু সত্যি কথা, কেউ মানেন আর না মানেন। তো যাই হোক,
কেন আমি আজকে এই থাম্বনেল দিয়ে মুক্তিযোদ্ধা ইকুয়ালস জুলাই যোদ্ধা, নষ্ট মুক্তিযোদ্ধা ইকুয়ালস নষ্ট জুলাই যোদ্ধা কেন এই কথা বলছি বা এই লাইনে এগোচ্ছি? একটি কারণ, গত বৃহস্পতিবার দিন গভীর রাতে, গতকাল আমি একটি কন্টেন্ট এই বিষয়ে দিয়েছিলাম। হবিগঞ্জে একটি ঘটনা ঘটেছিল। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি বা সাব ইন্সপেক্টর পুলিশেরা মিলে শায়েস্তাগঞ্জ সদর উপজেলার ছাত্রলীগ করেন সেখানকার সহসভাপতি বা সহ আহ্বায়ক এরকম একজন এনামুল হাসান নয়নকে গ্রেপ্তার করেছিলেন। তার ছাত্রলীগ সংশ্লিষ্টতা এবং ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছিলেন এই অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার গভীর রাতে। শুক্রবার দুপুরের পর থেকে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা অ্যাক্টিভিস্ট ছিলেন তারা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এক পর্যায়ে পরিস্থিতি খুব খারাপের দিকে যায়। তো সেখানে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র, তো সেই তরুণ ছেলেটি, তাকে দেখা যায় ওসির রুমে। মাহাদি হাসান সাধারণ সম্পাদক, তিনি হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি হাসান। খুবই কম বয়স, তার 20-21 বয়স হতে পারে। সেই তরুণকে দেখা যায় আরো কিছু নেতা এবং অ্যাক্টিভিস্টের সঙ্গে ওসির রুমে সেখানে তিনি ভয়াবহ হুমকি দিচ্ছিলেন ওসিকে এবং জানা গিয়েছিল সেখানে এডিশনাল এসপিও ছিলেন। হুমকি দিচ্ছিলেন অতীতের কথা বলে। 2024-এর 5 আগস্ট বানিয়াচং থানা পোড়াই দিছিলাম, সাব ইন্সপেক্টর সন্তোষকে জ্বালাই দিছিলাম। তো এই ছিল সেই তরুণের বক্তব্য। ওসিকে বলছিলেন কোন সাহসে ওসি এমন কথা বলে? ওসি তেমন কিছু খারাপ কথা বলেননি। ওসি বলেছিলেন ছাত্র আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে? তাকে হয়তো কেউ বলেছিলেন যে এটি ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত বা আন্দোলনকারীরা বা জুলাই যোদ্ধারা এর সঙ্গে সম্পৃক্ত। তো উত্তরে ওসি বলেছিলেন তো তাতে কি হয়েছে? এটা তো খুবই সাধারণ কথা। যে কেউ আমার কাছে এসে যদি বলে যে অমুক আপনার সঙ্গে দেখা করতে চায় বা অমুক একটা অ্যাডভান্টেজ দিতে চায় বা একটা বিশেষ সুযোগ চায়, তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। আমার তো মেজাজ খারাপ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমি বলবো সো হোয়াট, তাতে কি? বৈষম্য বিরোধী হয়েছে তো কি হয়েছে? তখনই আমি তাকে সুযোগ দেব, সুবিধা দেব, ভালোবাসবো, সবকিছু দেবো। কখন? যখন আমার ফরম্যাটে পড়বে ওটা। সেটি আদর্শগত কারণে হতে পারে, এথিক্যাল হতে হবে বিষয়টি, কোনো অবস্থা আনএথিক্যাল হতে পারবে না, আনডিউ প্রিভিলেজ দিতে পারবো না, কোনো সুযোগ নেই দেওয়ার আমার পক্ষ থেকে অন্তত। যে আন্দোলনই সে করুক না কেন, আই ডোন্ট কেয়ার, বাট আনএথিক্যাল অ্যাডভান্টেজ আমি দিতে পারবো। তো আমি তো এটাই বলবো সো হোয়াট। ওসি সেই কথাই বলেছেন। তখন সেই তরুণ মাহাদি হাসান বলছিলেন এর এত বড় সাহস, কেমনে বলে এই কথা? কোন কথা? যে তাতে কি হয়েছে, আন্দোলনকারী হয়েছে? তো এরপর হুমকি ধামকি, পরবর্তী ফলো আপনারা জানেন প্রিয় দর্শক, মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে। কারণ মাহাদি হাসান যে স্টেটমেন্ট দিয়েছে সেটি ভয়াবহ ক্রিমিনাল অফেন্স ইন্ডিকেট করে। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের সময় সেই বিষয়টি হয়তো বা প্রাসঙ্গিক ছিল। সব অভ্যুত্থানে এমন কিছু বিষয় প্রাসঙ্গিক থাকে, অবধারিত থাকে, অনিবার্য থাকে। সেটি সাইড ইফেক্টস অভ্যুত্থানের, রেভলিউশনের, বিপ্লবের, এটি হয়ে থাকে। মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। সেটি গ্রহণযোগ্য না, সেটি সমর্থনযোগ্য না, বাট হয়। সেটি আনঅ্যাভয়েডেবল। তো 2024-এ হয়েছে। তো সেই কথা মাইক দিয়ে বলবার কিছু নেই। ওকে জ্বালিয়ে দিয়েছিলাম, থানা পুড়িয়ে দিয়েছিলাম, ভয়ঙ্কর কথা। একটা বাচ্চা ছেলের মুখ থেকে ভয়ঙ্কর স্টেটমেন্ট। অর্থাৎ সে দুর্বৃত্ত হবার পথে আছে। কেউ হয়তো ভাবছেন যে আমি কেন এরকম কথা বলছি? হ্যাঁ, এই ছেলেটি দুর্বৃত্ত হয়ে উঠবে ভবিষ্যতে, এই ইঙ্গিতই দিচ্ছে। তো কালকে সেই কন্টেন্ট দেওয়ার পর অনেকের মনে কষ্ট হয়েছে। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমাকে আরো আন্দোলন সম্পর্কে স্টাডি করতে হবে, কমেন্টে বলেছেন। তো আমি আন্দোলনের অংশ ছিলাম, আমার ছেলে সহ মানুষের পায়ের নিচে পড়ে যাচ্ছিলাম। তার আগে আমার ছাত্র তামিদ, নরসিংদীর এনকেএম হাই স্কুলের ছাত্র, তাকে হত্যা করেছে নরসিংদীর পুলিশ। সেই শোক মিছিলে আমি ছিলাম, মিছিলের আগে ছিলাম ব্যানার ধরে। তো আমি আর কি করব? আমি কি স্টাডি করব এই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে? আন্দোলনের ভিতরেই তো আমি ছিলাম। আই ওয়াজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট। তো আমি আর কিভাবে স্টাডি করতে পারতাম? তো কিছু কমেন্টার পাইকারি মন্তব্য করেন, পুরো বক্তব্য শুনেন না, অনুধাবন করেন না, বুঝতে পারেন না। একটা মন্তব্য তাকে করতে হয়। আমি অনুরোধ করবো প্রিয় দর্শক শ্রোতা, পাইকারি কমেন্টে কিছু লাভ হয় না, আপনার সময় নষ্ট। দয়া করে সময় নষ্ট করবেন না। গান শুনুন, কবিতা লিখুন, কবিতা আবৃত্তি করুন, অন্য কাজ করুন, লেখাপড়া করুন, টিভি দেখুন দরকার হলে। কিন্তু পাইকারি কমেন্ট করলে কোনো কন্টেন্টে কোনো লাভ নেই। বুঝিয়ে বলতে হবে আপনার পয়েন্ট অফ ভিউ কি, আমাকে কোন জায়গায় আপনি আমার সঙ্গে যুক্তি খণ্ডাতে চাচ্ছেন, কোন জায়গায় রিফিউট করতে চাচ্ছেন,
আমাকে বলবেন খোলাখুলি। একটা পাইকারি মন্তব্য করে লাভ নাই। আমাকে মনে হচ্ছে আপনি আরো জানো না ধ্বংস। কি জানবো? কোথায় গিয়ে? কার কাছে? আমিই তো অবিচ্ছেদ্য অংশ সেটি। কার কাছে কি জানবো? আচ্ছা। তো অনেকের মনে কষ্ট হয়েছে, আমি কেন এগুলো বলছি? আমি কেন বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে কথা বলছি? আমি কারো বিরুদ্ধে কথা বলিনি। আমি সত্য পক্ষ নিয়েছি। আমি যা দেখেছি, আমার যা অনুধাবন, আমি খুবই ক্ষুদ্র মানুষ, একজন সামান্য শিক্ষক। এগুলোই আমি ছাত্রছাত্রীকে শেখাই। এথিক্স এর কথা বলি, মরালিটির কথা বলি, সত্যবাদিতার কথা বলি, ন্যায়ের পক্ষে থাকবার কথা বলি। সো আমার কাছে মনে হয়েছে যে আমার এটাই বলা দরকার। তাই আমি সেটাই বলেছি। তো আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেইনি। তাই আমি ভাবছিলাম এই বিষয়ে একটা এপিসোড করব। আচ্ছা। তো এখানে আবার ফিরে আসি মুক্তিযোদ্ধা প্রসঙ্গে। সাম্প্রতিককালে অনেক টক শো ব্যাপারীকে দেখি কিংবা ইউটিউব ব্যবসায়ী। তো তারা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে খুব কলঙ্কিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে না, এরকম একটি বয়ান তৈরি করেছে। তারা কানু নামে এক মুক্তিযোদ্ধাকে সামনে নিয়ে এসছেন, সম্ভবত নোয়াখালীর কোনো এলাকার ভদ্রলোক, আমার এখন মনে নেই কানু সাহেবের কথা। সে একজন বয়স্ক মুক্তিযোদ্ধা, ৭০ ঊর্ধ্ব বা ৭৫ ঊর্ধ্ব, কানু, ডাকনাম কানু। তো সেই কানুর গলায় জুতার মালা। অনেক কন্টেন্ট অনেকে তৈরি করেছেন। তো এবং সবাই একটি কথাই বলবার চেষ্টা করেছেন এই ইউটিউব ব্যাপারীরা। তো তারা অনেকে নিজেকে আবার সাংবাদিকও পরিচয় দেন। আমি তাদেরকে সাংবাদিক বলি না, যদিও সাংঘাতিক বলি। তো সিনিয়র সাংবাদিকেরা বলবার চেষ্টা করেছেন কারুর গলায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। ভুল কথা ছিল তাদের। এটি মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ছিল না, একজন অন্যায় অত্যাচারকারীর গলায় জুতার মালা ছিল। এবং অন্যায় অত্যাচার করলে মানুষ তো জুতার মালাই পরাবে, ফুলের মালা তো পরাবে না। না, হ্যাঁ, ওয়ান্স কানু ওয়াজ আ ফ্রিডম ফাইটার। একদা কানু একজন মুক্তিযোদ্ধা ছিলেন। একদা অনেকেই অনেক কিছু ছিলেন। পরবর্তীতে তাদের ভূমিকা কি সেটি আমাদের দেখতে হবে। আমরা যতদূর জেনেছি, আমার রিসার্চ যতদূর বলছে, কানু এলাকায় একজন অত্যাচার হিসেবে প্রতিষ্ঠিত অত্যাচারী, যিনি আওয়ামী লীগ যারা করেননি এলাকার সব লোককে বিরক্ত করেছেন, দোকান থেকে চাঁদা তুলেছেন, মানুষকে ভয় দেখিয়েছেন, তার নির্যাতন অত্যাচারে তার ছেলেদের অনেকের বাসায় থাকতে। তো তারা শোধ দিচ্ছিলেন কানুর উপর। তাহলে আমি বলবো এটি কোনো মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়নি, নির্যাতনকারী কানুর গলায় জুতার মালা পরানো হয়েছে। এই বিষয়টিকে ক্লিয়ার রাখতে হবে প্রিয় দর্শক। আমার এক ডিস্টেন্ট রিলেটিভ আছেন, তিনি শিল্পপতি হয়েছেন, মুক্তিযোদ্ধা ছিলেন এবং কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধে। অস্ত্র জমা দেননি, ফিরে এসে সেই অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করেছিলেন। সেই ক্যাপিটাল খাটিয়ে, মাথায় বুদ্ধিও ছিল, একসময় শিল্পপতি হয়েছিলেন। তো আমার আরেক ডিস্টেন্ট রিলেটিভ, খুব খুব ডিস্টেন্ট, অনেক বেশি ডিস্টেন্ট, তিনি মুক্তিযুদ্ধ করে এসে বয়সে তরুণ ছিলেন, তারই দুঃসম্পর্কের আত্মীয়কে মেরে ফেলেছিলেন। রাতের বেলা বাসা থেকে ডেকে নিয়ে, অস্ত্র জমা দেননি, সেই অস্ত্র দিয়ে গুলি করে মেরে খালে ফেলে দিয়েছিলেন। তো এগুলো আমি জানি। আর বাংলাদেশে এখন যারা বড় বড় কমান্ডার মুক্তিযোদ্ধার, ভেটারান মুক্তিযোদ্ধা, যাদের নাম আমরা শুনি, অমুক তমুক, তারা অনেকেই শিল্পপতি। কিভাবে, কোন সিস্টেমে, কোন কায়দায় শিল্পপতি? এই দেশটিকে লুটে, ব্যাংক ব্যবস্থাকে ফোকলা করে দিয়ে, রাজনৈতিক সরকারের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে। তারাও মুক্তিযোদ্ধা? অ্যাবসলিউটলি নট। আমার বিচারে তারা কখনোই মুক্তিযোদ্ধা না। ফ্রিডম ফাইটার ইজ অলওয়েজ আ ফ্রিডম ফাইটার। ওয়ান্স আ ফ্রিডম ফাইটার ইজ আ ফ্রিডম ফাইটার ফরএভার। এর চেয়ে ব্যতিক্রম কিছু হবে, সে আমার চোখে ভিলেন, দুর্বৃত্ত, ডাকাত, লুটেরা, আর কিছুই না সে। আপনার চোখে যা খুশি তা হোক, আমি দুঃখিত। আপনারা কেউ মুক্তিযোদ্ধা বলে তার পূজা করতে চান, প্লিজ ডু ইট, করুন পুজো, কোনো সমস্যা নেই। অনেক লোক তো পুজো করে, তো আপনিও করলেন। বাট আমি আবার বলবো, ওয়ান্স আ ফ্রিডম ফাইটার ইজ অলওয়েজ আ ফ্রিডম ফাইটার। তার সে মুক্তিযুদ্ধের চেতনা, তাকে চলন বলন, কথোপকথন, তার এথিক্যাল ব্যাপারটা, তার সব জায়গায় সেটা প্রতিফলন করতে। মুক্তিযুদ্ধ করেছি, বয়সে তরুণ ছিলাম না। সবার কি মুক্তিযুদ্ধে জয়েন করবার কারণ একই ছিল? না। অনেকে দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছেন, জীবনকে তুচ্ছ করেছেন, জানতেন আমি আর ফিরে আসবো না, তবু গিয়েছেন, যুদ্ধ করেছেন, মরে গিয়েছেন, পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে। অনেকে গিয়েছেন বয়স কম, বুঝেননি, কেন গিয়েছি জানি না, গেলে ট্রেনিং পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, ভবিষ্যতে কাজে লাগবে, এরকম তো অনেকের নিয়ত ছিল। সব জায়গায় তো আমরা দেখি মসজিদে দুই শ্রেণীর লোক যান, নামাজিও যান, আবার জুতো যান। তো নামাজি যারা, তারা নামাজ পড়েন মনোযোগ দিয়ে, আর জুতো কি বলেন, সুবহান রাব্বিয়াল আলা, জুতা কুঞ্জরা বালা, সুবহান রাব্বিয়াল আলা, জুতা কুঞ্জরা বালা। তো তার তো চিন্তা থাকে ওটা। তাহলে মসজিদের সবাই একই নিয়তে যান, মুক্তিযুদ্ধ সবাই একই নিয়তে করেছেন, করেননি। সো কারুর মতো লোকেরা, কিংবা আরো যাদের শিল্পপতির কথা বলেছে, বড় বড় মুক্তিযোদ্ধার নাম বলতে পারবো,
তাদেরকে কষ্ট দিতে চাই না, নাম নাই বা বললাম। বড় বড় শিল্পপতি যেই কয়টার নামের মুক্তিযোদ্ধা আছে প্রত্যেকটা বড় দুর্বৃত্ত, কোনো অ্যাডজেক্টিভ আর তাদের নামের সঙ্গে চলবে না, দুর্বৃত্ত। এই দেশটিকে লুটে খেয়েছে তারা, তাদেরকে সেলুট করবো? একদা মুক্তিযুদ্ধ ছিলেন বলে? ইম্পসিবল, আমি তো করবো না। সারা বাংলাদেশের মানুষ করলো, আমি করবো, কোনোভাবে করতে পারি না, আর নীতি করবে বেশি করতে পারবো না। তো তাই একজন ভালো মুক্তিযোদ্ধা এবং ভালো জুলাই যোদ্ধা তারা একই, আমার বিবেচনায় তারা ইকুয়ালি আমার কাছে সম্মান পান, সম্মান প্রাপ্য। আর নষ্ট বা খারাপ মুক্তিযোদ্ধা আর নষ্ট জুলাই যোদ্ধা দুটো একই। আমরা নষ্ট জুলাই যোদ্ধাও দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে এখন ছড়িয়ে পড়েছেন। একটি অংশ এনসিপিতে গিয়েছেন, জাতীয় নাগরিক পার্টিতে, কেউ কেউ অন্য প্ল্যাটফর্মে গিয়েছেন। তো তাদের মধ্যে কেউ কেউ দুর্বৃত্তায়িত হয়েছেন, দুর্বৃত্তের মতো আচরণ করেছেন, চাঁদাবাজি করেছেন, বদলি করে ডিসিএসপি বদলি করে টাকা কামিয়েছেন, হুমকি দিয়েছেন, ভয় দেখিয়েছেন, এখনো ভয় দেখাবার চেষ্টা করছেন। যেই কাজটি মাহাদি হাসান করলেন শুক্রবার দিনের রাতে, ওসিকে এসপি কে ভয় দেখানো। তো তাদেরকে আমি কখনোই জুলাই যোদ্ধা বলি না, আমি দুঃখিত, তারা নষ্ট জুলাই যোদ্ধা। হ্যাঁ, জুলাই যোদ্ধা বলবো না, আগে একটা অ্যাডজেক্টিভ লাগাবো, বিশেষ নষ্ট জুলাই যোদ্ধা। কাজেই আমার কাছে নষ্ট মুক্তিযোদ্ধা এবং নষ্ট জুলাই যোদ্ধা দুটো একই। আর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা এরাও এক, এরা অনেক সম্মানের মানুষ, সম্মান পান, তাদের জন্য সবসময় সশ্রদ্ধ সালাম থাকবে, সেলুট থাকবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে।